দর্শক, আপনারা যে যেখানে বসে বাংলাদেশ টেলিভিশন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন গল্প গানের প্রহর। সবাইকে আমন্ত্রণ আগামী কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচারিত গানগুলোর ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও প্রচার করে থাকি। সেই সঙ্গে কথা বলি সেই সব গানের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যাদের সঙ্গে কথা বলবো প্রথমেই তাদের সঙ্গে পরিচয়ের পালা। শুরুতে যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি মেজবাহ বাপ্পি। বাপ্পি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এবার যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী আতিয়া আনিশা। আতিয়া কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। বাপ্পি ভাই, জি আপনাকে দিয়ে কথা শুরু করি। জি গানের অনুষ্ঠান, ভিডিওর অনুষ্ঠান সবসময় আমরা বলি বা আপনারা জানেন সেখানে ভিডিও নিয়ে কথা হয়। ভিডিওর বিষয়টা যখন আসে তখনই গানের সঙ্গে একটা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থান তৈরি হয়ে যায়। একজন শিল্পী সেটাকে নানানভাবে ব্যাখ্যা করতে পারেন। আপনার কাছ থেকে যদি ব্যাখ্যাটা শুনি, গান এবং ভিডিও কোনটাকে প্রাধান্য দেবেন? যে আমরা অনেক সময় অনেক রকমের স্টোরি বানিয়ে মিউজিক ভিডিও আকারে সেটা প্রচার করছি মানুষের ভালো লাগার জায়গার জন্য। তো সেটা হয়তো অনেক ক্ষেত্রে সবার খুব ভালো লেগে যায় এবং একটা গল্প যখন তৈরি হয় সেটা মানুষের মনে দাগ কেটে যায়, সেটা অনেকদিন পর্যন্ত মনে থাকে। কিন্তু আমার কাছে মনে হয় আমি একজন শ্রোতা কিংবা দর্শক হিসেবে আমি যখন একটা গান শুনছি, সেই গানটা শুনতে শুনতে আমার ভাবনার জায়গাটা থেকে একটা গল্প আমি আমার মতো করে তৈরি করে নিতে পারছি। দেখুন যে সেই গানটা যদি 1,00,000 মানুষ শোনে, সেই একটা অডিও গান দিয়ে 1,00,000 গল্প তৈরি হয় যার যার মতো করে, এবং সেই গানগুলো মনেও থেকে যায় তাদের অনেক দিন এরকম ভাবে। একটা অডিও গান যখন তৈরি হয় সিনেমা নাটকের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, সেটা সেই সিকোয়েন্সের প্রয়োজনে সেটা একটা গান হলো, সেটা অন্যরকম ব্যাপার। কিন্তু একটা অডিও গান আমি মানুষকে শোনানোর জন্য আমার মনে হয় যারা শুনছেন তাদেরও একটা ভাবনার যে জায়গাটা সেটা তৈরি হতে দেওয়া উচিত। আতিয়া, আপনি চলচ্চিত্রের গানের জন্য পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেটা চলচ্চিত্রের গানের জন্যই দেওয়া হয়, খুবই স্বাভাবিক, সেটার জন্য পাবেন। কিন্তু সেখানে আপনার গানটা বা গানটার সঙ্গে ঠোঁট মেলায় আরও অন্য কেউ, নায়ক নায়িকার কথা বলছি, কিন্তু মিউজিক ভিডিওতে আপনি ঠোঁট মেলান। আপনার দৃষ্টিতে এই পার্থক্যটা শুধু যেটা আমরা বললাম সেটাই, নাকি আর কোনো পার্থক্য আছে? আমি গানের মানুষ, আমি গান গাইতে ভীষণ ভালোবাসি। তবে যেহেতু আমার চলচ্চিত্রের গান দিয়েই আমার গানের ক্যারিয়ার শুরু হয়েছিল, আমি প্রথম গানই চলচ্চিত্রে গিয়েছিলাম, যদি একদিন সিনেমায়। তো সেই জায়গা থেকে চলচ্চিত্রের গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা, ভালোবাসার জায়গা আমার রয়েছে, এবং সেই চলচ্চিত্রের গানের জন্য আমি রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছি। তো অবশ্যই, তবে হ্যাঁ, মিউজিক ভিডিওর ক্ষেত্রে যেমন ভালো লাগে আমাকে যখন বলে যে এটাতে আপনি অ্যাক্টিং করতে পারেন, স্ক্রিনে দেখতে ভালো লাগবে, বা আমার যারা শ্রোতারা রয়েছে তারা আমাকে গানের সঙ্গে দেখতে ভালোবাসেন, তো তাদের কথা চিন্তা করে মিউজিক ভিডিওটা করার প্ল্যানিং বা করে থাকি, বা করতে ভালো লাগে। আর সিনেমাটাও সেটা একদমই আলাদা। আমার ওটাও অনেক ভালো লাগে যখন কোনি একজন নায়িকা, বা সেখানে তার লিপে যখন সেটা মানে একজন ডিরেক্টর সুন্দর করে যখন সেটা সাজিয়ে গুছিয়ে নেয়, সেটাও দেখতে খুবই ভালো লাগে। দুটোই খুবই ভালো লাগে। বড় বিষয় হচ্ছে অনেক বড় আয়োজন থাকে। একদম অনেক বড় একটা বড় আয়োজনে, বড় পরিসরে সিনেমা তো অনেক, সবাই একটা একজনের না, নায়ক নায়িকা ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার যারা আছেন সবাই মিলে একটা কাজ হয়, তো সব মিলে দুটোই ভালো লাগে, কারণ দুটোতেই আমার গান থাকে, দুটোতেই আমি গান গাই। নির্দিষ্ট গান ধরে যদি কথা বলি, আপনার একটা গান আছে ও গো প্রিয়, এই গানের পেছনের গল্পটা একটু জানবো। এই গানটা রিসেন্টলি রিলিজ হয়েছে। ওগো প্রিয় গানটা, এটা একটা নাটকের জন্য করা গান। নাটকের নাম কালো গোলাপ। ডিআইটি মিউজিক থেকে, ডিআইটি ড্রামা থেকে নাটকটা রিলিজ হয়েছিল, পরবর্তীতে গানটা ডিআইটি মিউজিক থেকে রিলিজ হয়েছে। একটা সময় আমি খুব লেখালেখির চেষ্টা করতাম, তো সেই জায়গাটা থেকে আমার পরিচিত মানুষজন যারা তারা জানেন আমিও লিখতে পারি, তো তখন তারা আমার উপর সেটা চাপিয়ে দেন। কিন্তু যদিও আমি মানে এখন লিখতে হবে একটা গান, সেই হিসেবে আমি লিখতে পারি না আসলে ওরকম করে বসলাম আর লিখে ফেললাম, বিষয়টা এরকম নয়। এই গানটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি চেষ্টা করছিলাম একদিন দুদিন, তো কোনোভাবেই সেটা কমপ্লিট করতে পারছিলাম না। শুধু ওই লাইনটা ছিল যে ওগো প্রিয় তুমি আমার থেকে যেও, তো এইটুকু। তো আমার স্ত্রী তো সে বলল যে আমি চেষ্টা করে দেখি, তো তারপর সে পুরো গানটা লিখে আমাকে দিল, তারপর আমি সুর করলাম। দর্শক, ও গো প্রিয় এই গানের পেছনের গল্প শুনছিলাম, বলছিলেন মেজবাহ বাপ্পি। তার এই গানটি লিখেছেন সিলভিয়া পারভেজ, সুর এবং সঙ্গীত মেজবাহ বাপ্পি। ও গো প্রিয়। তোমায় দেখি আমার মাঝে,
দর্শক, ও গো প্রিয় দেখছিলাম মেজবা বাপ্পির গান। এখন যে গানটি দেখাবো সেই গানটির শিরোনাম তুই আমার, আতিয়া আনিশার গান। আতিয়া আনিশা, এই গানটার পেছনে গল্প একটু শুনি। আচ্ছা, এই গানটা আমরা প্রথমে লিরিক্যাল ছেড়েছিলাম, লিরিক্যাল ভিডিও, আমি আর ইমরান ভাইয়া। তখন গানটা দেখলাম যে শ্রোতারা খুব পছন্দ করছেন, যেহেতু আমার প্রথম মিউজিক ভিডিও ইমরান মাহমুদুল ভাইয়ের সঙ্গে ছিল 2019-এ মেঘেরি খামে গানে। তো সেখান থেকে একটা আমাদের থাকে না শ্রোতাপ্রিয়তা হয়ে গিয়েছিল, আমার আর ইমরান ভাইয়ের কিছু এক ফ্যান হয়ে গিয়েছিল, তারা সবসময় আমাদের গানের মিউজিক ভিডিও দেখতে চাইতো। তো ওই গানের নিচে অনেক অসংখ্য কমেন্ট আসছিল যে আপনাদেরকে এই গানটাই আমরা মিউজিক ভিডিও দেখতে চাই, আপনারা মিউজিক ভিডিও করেন এই গানটি। তো এটা আমাদের প্ল্যান ছিল না, আমাদের প্ল্যানিংয়ে প্রথমে এটা নাটকের জন্য করা হয়েছিল, কিন্তু পরে সেটা লিরিক্যাল ভিডিও আপলোড করা হলো। এর পরবর্তীতে ডিসাইড করা হলো না ঠিক আছে আমরা এটা মিউজিক ভিডিও একদম খুবই অল্প দিনের পরিকল্পনায় এটা করা হলো। তো আমরা এটা রমজানে, হঠাৎ করে রমজানের মধ্যেই সেটা শুটিং করা হয়েছিল, এবং এরপর তো আরো ভালোবাসা পেলাম এই গানের প্রতি, এবং খুব সাড়া ফেলেছে, সবাই খুব ভালোবাসা দিয়েছে গানটিকে। বাপি ভাই, এই যে আতিয়া বলল যে কোনো গান যখন প্রাথমিকভাবে ছাড়া হয় তখন সেখানে একটা মন্তব্য আসে, একটা বলতে অনেকের মন্তব্য আসে, সেই মন্তব্য থেকে এক ধরনের সিদ্ধান্ত পাওয়া যায়। আপনার কাছে যখন এই সিদ্ধান্তগুলো আসে বলতে যে আপনার গানের নিচে হয়তো কমেন্ট করা হয়, সেগুলিকে কতটা গুরুত্ব দেন এবং সেই অনুযায়ী কতটা সিদ্ধান্ত নেন? তো একটা জায়গা থাকে যে নিজের কমফোর্ট জোন একটা থাকে যে আমি এই ধরনের গান গাইতে ভালোবাসি, পছন্দ করি, সেই জায়গাটাও কিন্তু তৈরি হয়েছে আমি কতটা সেটা পারি সেই জায়গাটা থেকে। তো আমি কমফোর্ট জোনের বাইরে খুব বেশি চেষ্টা করতেও যাই না, কারণ সেটাতে আমার মনে হয় যে আমার শ্রোতা যারা তারা কিছুটা হয়তো আশাহত হতে পারেন। তো আমি যেটাতে ভালো সেই ধরনের কাজগুলোই করতে চাই। তো যখন তাদের মন্তব্যগুলো আসে, কখনো কখনো খুব ভালো মন্তব্য আসে, সেগুলোই ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আবার কখনো কখনো কিছু মানুষ রয়েছেন যারা সব জায়গায় আসলে এরকম মন্তব্য করতে পছন্দ করেন, এরকম সংখ্যা তো থাকবেই, আমি সেটাকেও গুরুত্ব দিই। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় এই বিষয়টা, যে আমার গান একেবারে পছন্দ করে না, কিংবা একেবারেই আমাকেই পছন্দ করে না, সে কোনো একদিন আমার গান পছন্দ করবে, সে কোনো একদিন আমাকে ভালোবাসবে। মানে এই চেষ্টাটা আমার সবসময় থাকে যে কিভাবে তাকে সন্তুষ্ট করা যায়। আতিয়া, এই যে চমৎকার মন্তব্য করলেন, তারা চাইলেন ইমরানের সঙ্গে গান হোক, তার সুর সঙ্গীতে হোক কিংবা তার সঙ্গে ডুয়েট হোক। এমনও তো হয় যে এখানে হয়তো ভালো কথা বলেছেন, অন্য জায়গায় হয়তো বলেন যে অমুক গানটা আপনার একদমই ভালো লাগেনি, সেটা কিভাবে নেন? এটা বলবেই, এখন আমার কাজ যে সবার ভালো লাগবে এটা কখনোই হতে পারে না। আমার কাজ 50 জনের ভালো লাগলে 50 জনের খারাপ লাগতেই পারে। আমি সেই 50 জনের আমার কাজ ভালো লাগে তাদের জন্য কাজ করব। যাদের খারাপ লাগে তাদেরকে বলবো না, জোর করব না যে আপনারা আমার কাজ দেখেন, গান শুনেন। হয়তো ওই যে কোনো এক সময় শুনতে শুনতে হয়তো কোনো একটা কাজ তাদের ভালো লেগে যেতে পারে, 50 থেকে সংখ্যা কমে 2-3-ও চলে আসতে পারে। তো ওই কাজের যে গতিটা বা কাজের যে ধারাবাহিকতাটা সেটা রাখতে চাই আমি আমার জীবনে। দর্শক, এখন যে গানটি আপনাদের দেখাবো সেই গানটির শিরোনাম তুই আমার। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর এবং সঙ্গীত ইমরান মাহমুদুল। তুই আমার। তোর মনের মাঝে হারিয়ে গেছে আমার মন। দর্শক, তুই আমার দেখছিলাম আতিয়া আনিশার গান। এখন দেখব মেজবা বাপ্পির গান। আপনার গান তো অবশ্যই দেখবো, তার আগে একটু কথা বলে নিই। যখন একটা গানের কথা তৈরি হয়ে যায় আপনার পরিবার থেকেই, কারণ এই যে প্রথম গানটি সেটা কিন্তু আপনার স্ত্রীর লেখা, সিলভিয়া পারভেজ। তিনি যখন গান লেখেন আপনার হাতে দেন, তখন সেখানে আপনি কতটা কঠোর বিচারক হন, অর্থাৎ কতটা কঠোর সমালোচনা করেন? আসলে আমাদের পরিচয়টাও হয়েছিল গানেই। তো আমাদের সংসারটাও গানের মতো, একেবারে গানের মতোই জীবনযাপন করি আমরা। কখনো গান দুজন মিলে একসাথে শুনছি, কখনো আমি গাইছি, সে শুনছে, এবং আমার ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে, কখনো আমরা দুজন মিলে ওকে গান শোনাচ্ছি। তো কখনো খুব নতুন গান আমি কিছু একটা শুনলে ওর সাথে শেয়ার করছি, সেও নতুন কোনো একটা গান শুনলে আমার সাথে শেয়ার করছে। তো দুজনের টেস্টটা একরকম। যখন আমার স্ত্রী লেখে কোথাও, ও যখন লেখা এনে দেয়, তখন আমার মনে হয় আমি বোধহয় এরকমটাই চাচ্ছিলাম। আচ্ছা। এবং সেখানে আমার খুব কম হয়েছে এরকম। অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, আমার খুব বেশি সুযোগ হয়নি যে অন্যান্য গীতিকারের গান আমি সুর করে গিয়েছি, এটা সুযোগ খুব কম হয়েছে। যেটা হয়েছে যে আমি কেউ একজন সুর লিখেছেন, কেউ একজন সুর করেছেন, সেই গান গিয়ে আমি গেয়েছি। কিন্তু যখন আসলে আমি হয়তো এটা পারি না যে অন্য কেউ লিখছেন সেটা সুর করতে, কারণ আমি নিজে লিখছি, সুর করছি, সেটা আমার জন্য খুব সহজ হয়।
এবং এটা ভুল প্রমাণ করলেন আমার স্ত্রী। তো সে যখন লিখছে আমার মনে হলো যে এই কথাগুলো আমারই, এই কথাগুলো এটাই বোধহয় আমি ভাবছিলাম, এটাই চাইছিলাম। আচ্ছা আতিয়া, যখন চলচ্চিত্রের গান আসে জি। দুই ধরনের এক্সপ্রেশন আমরা লক্ষ্য করি একজন শিল্পীর কাছ থেকে। চলচ্চিত্রের গানে খানিকটা স্বাধীনতা একটু কম থাকে, একেবারে নায়ক নায়িকাকে মাথায় নিয়ে গান করতে হয়। সেখানে এই স্বাধীনতাটা আরেকটু বাড়ানোর জন্য কিছু করেন কিনা? আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই অত্যন্ত অভিজ্ঞ, তো তাদের আমার এটা করতে হয় না। আমার আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে গান করেছি আমি, হ্যাঁ এটা সত্যি আমি একটু বেছে কাজ করি, খুব কম কাজ করি, হয়তো এ কারণেই তারা নিজেরাই একটা ধারণা করতে পারে যে আসলে ওইটা গাইবে বা এখানেও গাইবে কি গাইবে না। এটা হয়তো আমার কাজ নিয়ে তারা এই ধরনের ধারণা করে সেই ধরনের কাজে আমার কাছে আসে বা এসেছে সবসময়। আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে একটা গান কাভার করতে দেখলাম খুব কাছাকাছি সময়ে, বা সব শিল্পীরাই করেন, যাদের নিজেদের অনেক গান আছে তারাও করেন, এটা একটা ভালো লাগার জায়গা থেকে করা হয়। কিন্তু নিজের গান গাওয়ার সময় যে অনুভূতিটা কাজ করে, আরেকটা গান কাভার করার সময় কি ধরনের অনুভূতি আসলে একজন শিল্পীর মধ্যে কাজ করে আমরা একটু জানতে চাই ভেতরের কথাটা। মানে আমি যখনই কোনো গান গাই সেটা আমি আমার করে নিয়ে গাই, সেটা যদি কাভার সং হয়। এই কারণে আমার অনেক জায়গায় অনেক রকম মন্তব্য শুনতে হয়েছে, সেটা নেগেটিভ পজিটিভ দুটোই। কখনো খুব প্রশংসা করেছেন অনেকেই যে গানটা ওন করে গাওয়ার যে জায়গাটা, তো আমার মনে হয় এই স্বাধীনতাটুকু থাকা উচিত। গানের সুর, গানের কথা ঠিক রেখে। তবে আমি সবসময় এই গানের কথা সুর সেই বিষয়টা মাথায় রেখে গায়কিটা আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করি। আপনার গান যখন আরেকজন করেন হয়তো কিছুটা ত্রুটি আছে, আপনার যে জুনিয়র অথবা নতুন একজন কেউ গাইলেন, খানিকটা রাগ হওয়ার কথা আপনার, যদি কোনো অপূর্ণতা থাকে, কিন্তু আসলে বিষয়টাকে আপনি কিভাবে নেন? আমার অনেক বেশি ভালো লাগে, আমি একদমই রাগ হই না, কারণ একদমই আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি খুবই অল্প সময়, এবং অল্প সময় যারা আমার শ্রোতারা রয়েছে তারা আমার গান শুনছে, কম্পিটিশনে গাচ্ছে, এর থেকে আর আমার জীবনে আর কি লাগবে বলেন। তো সেখান থেকে আমি ভুল ত্রুটি দেখবো না, সবাই খুব সুন্দর করে গায়, আমার কাছে অনেক ভালো লাগে। আমার গান যখন কাউকে গাইতে শুনি, এই ভালো লাগা ডিসক্রাইব করার মতো নয়। আবার একটু গানে যাই, বিরহী কথকতা আপনার একটা গান আছে, এই গানের পেছনে গল্পটা একটু জানবো। এই গানটা লেখা হচ্ছে শাহনাজ কাজী। আমার কাছে গান মানে সুরে সুরে গল্প বলা। কিছু কিছু মানুষের জীবনে যখন সেই গল্পগুলো প্রকাশ করতে চায়, সেটা সুর হয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই আমরা। তো ওনারও কিছু গল্প মাঝে মাঝে উনি চান যে সেটা যদি কোনো শিল্পীর কণ্ঠে আসে, উনি সেভাবেই প্রকাশ করতে চান। তারই ধারাবাহিকতায় উনি অনেকদিন অনেক সিঙ্গারদের সঙ্গে কাজ করেছেন। তো তারপর উনি আমাকে একদিন নক করলেন গানের জন্য। তো তখন আমি ওনাকে বললাম, তো উনি আমাকে বেশ কয়েকটা গান পাঠালেন। তারপর আমি ওনাকে বললাম, আপনি বোধহয় কবিতা লিখেন, আপনি আমাকে কিছু কবিতাও পাঠান। তো এই গানটা আসলে কবিতা ছিল। আচ্ছা। তো আমি সেই গানগুলো এবং এই কবিতাগুলোর মধ্যে থেকে আমি এটাকে পিক করলাম, করে তারপর উনি আমাকে সেই স্বাধীনতাটুকু দিয়েছেন যে আমি যেভাবে খুশি আমার মতো করে আমি সুর করতে পারি, আমার সেই জায়গাটা দিয়েছিলেন। এবং খুবই কম মিউজিক অ্যারেঞ্জমেন্ট, একটা অ্যাকোস্টিক গিটার এটা ছিল, এবং খুব সিম্পল একটা মিউজিক ভিডিও হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে গানের কথাগুলোকে প্রাধান্য দিয়ে সেটা মানুষের কানে যাতে আরাম লাগে শুনতে, সেরকম করেই বানানো হয়েছে। দর্শক, বিরহী কথকতা এই গানের পেছনে গল্প শুনছিলাম, মেজবা বাপ্পির গান। গানটির কথা লিখেছেন শাহনাজ কাজী, সুর এবং সঙ্গীত করেছেন মেজবা বাপ্পি। বিরহী কথকতা। আমার যত ব্যথা আর আমার যত কথা জানলে তেমন করে। দর্শক, বিরহী কথকতা আমরা দেখছিলাম মেজবা বাপ্পির গান। এখন যে গানের পেছনে গল্প শুনবো সেটি আতিয়া আনিশার গান। দেখি কোন গান শোনা যায়। ভালোবাসি তোমায় কত, এই গানের পেছনে গল্পটা একটু শুনি। এই গানটার কথা অয়ন ভাই আমাকে বলেছিলেন যে একটা গানের কথা আমরা প্ল্যান করছি, যে এটা সুরটা তুই শুনে দেখ। তো সুর করেছিলেন নাজিম মাহমুদ ভাই, ওনার সুর আমার অনেক পছন্দের, সবসময় ওনার গান যখনই গাই ভালো লাগে। তো সেখান থেকেই গানের প্ল্যানিং হয়েছিল। এরপর এটার মিউজিক ভিডিওর ডিরেকশনে ছিলেন সৈকত রেজা ভাইয়া, ওনার অনেকগুলো ডিরেকশনে আমি মিউজিক ভিডিও কাজ করেছি। তো গানটার প্রথম শোনাতে আমার খুব ভালো লেগেছিল। গানটা খুবই সুন্দর, একটা মিষ্টি একটা গান। তো আমি গাইলাম, অয়ন ভাই সেটার মিউজিক প্রোগ্রামিং করলো, এরপর একটা সুন্দর গান দাঁড়ালো, এরপর সেটা মিউজিক ভিডিও করার প্ল্যান হলো, আমরা মিউজিক ভিডিও করলাম। আপনি বলছিলেন যে কবিতা থেকে গান বানিয়েছেন, সুর করেছেন, সেটা কবিতাকে গান বানানো কতটা কঠিন আসলে? প্রত্যেকটা কবিতা এক একটা গান হতে পারে, কিন্তু এক একটা গান
কবিতা হয় না। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। তারপর যখন সেটাতে সুর দেওয়া হয় সেটা একটা পুরোদস্তুর গান হয়ে যায় এবং সেটা যুগের পর যুগ চলে যাচ্ছে, মানুষের হৃদয় ছুঁয়ে থাকছে এখন পর্যন্ত। সম্প্রতি আপনাকে দেশের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে প্রচুর গান করতে দেখেছি। আমাদের দেশের দর্শক এবং ওই দেশের দর্শক, বিশেষ করে বাঙালি যারা আছেন দর্শক হিসেবে, মানে বাংলা গানকে তারা কিভাবে গ্রহণ করেন? খুবই সহজ, আমার দুই দেশের বাঙালিই ছিল। আমাদের এখানেও আমি বাংলাদেশের মানুষের জন্য গেয়েছি, ওখানে আমি বাংলাদেশের মানুষের জন্য গেছি। তবে হ্যাঁ, মজার বিষয় যেটা লেগেছে, ওখানে তাদের বাচ্চারা যারা রয়েছে একদম ছোট ছোট, যারা বাংলা বোঝেও না, হ্যাঁ, তারা আমার গান গাচ্ছিল, খুব মজা করছিল। তাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছিল। আর ওদের বিষয়টা, ওরা আমাকে পেয়ে, মানে বাংলাদেশের মেয়ে হিসেবে পেয়ে তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিল, অনেক আদর করেছিল, অনেক যত্নে আমাকে রেখেছিল। আমার গান শুনে তারা মনে হচ্ছিল যে, তারা এমন একটা ব্যবহার করেছিল যে মনে করছিল যে আমি তাদের পরিবারেরই কেউ। তারা আমাকে একদম পুরো বাংলাদেশকে তারা পেয়ে গিয়েছে। আমি খুবই আনন্দ পেয়েছি আমেরিকায় পুরো মিউজিক্যাল ট্যুরে। ভালো থাকবেন আতিয়া আনিশা, ভালো থাকবেন মেজবা বাপ্পি। ধন্যবাদ আপনাকে। ভালোবাসা, শুভেচ্ছা আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মেজবা বাপ্পির সঙ্গে, কথা বলছিলাম আতিয়া আনিশার সঙ্গে। তারা বলছিলেন বাংলা গান সম্পর্কে, বলছিলেন নিজেদের গান সম্পর্কে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব। আপনারা যদি এই অনুষ্ঠানে আপনাদের মতামত জানাতে চান কিংবা প্রিয় কোনো শিল্পীর গান দেখতে চান, সাক্ষাৎকার শুনতে চান, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়, গল্পগানের প্রহর btv@gmail.com। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলা গানের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা বিদায় নিচ্ছি সেই গানটি শুনতে শুনতে, দেখতে দেখতে। গানটির শিরোনাম ভালোবাসি তোমায় কত। গানটির গীতিকার লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ, আর সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। ভালোবাসি তোমায় কত। হাত বাড়িয়ে করে ধরো